আজিজুল বারী হিলাল, সেটা হচ্ছে যে সংস্কার এবং একই সাথে বেশ কিছু বিষয় নিয়ে সর্বশেষ ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে হচ্ছে আমরা দেখেছি সংসদ এবং সংসদের বাইরে এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যদি একটু বলতেন যে বিতর্কিত এমন ব্যক্তিকে আসলে বিরোধী দলের ভাষা, মানে আমরা যদি তাদের ভাষারই ব্যবহার করি, বিরোধী দলের ভাষা অনুযায়ী বিতর্কিত ব্যক্তিকে কেন আসলে বসাতে হবে এরকম একটি জায়গায়? অন্য কেউ কি আর ছিল না? দেখেন, আমি প্রথমে আমরা একই পতাকার সহযাত্রী, তাহলে আপনার আমার আজকে পড়ে আসা ছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা। ব্রাদার আর কি। ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু হবে, সে যে আমরা একই পতাকার সহযাত্রী। তার বক্তৃতায় কিন্তু ফুটে উঠেছে যে আজ পর্যন্ত যারা বিরোধী রাজনীতি করে তারা সরকারকে 50% মার্কস দিয়েছে। তার মানে কি, যে সরকার নিশ্চয়ই সঠিক পথে যাচ্ছে, কেন বিরোধী দল তো বিরোধিতা করতেই হবে তাকে। সরকার যে সবই ভালো করছে, একজন মানুষ তো সবই ভালো করতে পারে না, কিন্তু সরকার চেষ্টা করে ভালো করার, যে সরকারে থাকে সেই উদ্যোগটাকে সে নিশ্চয়ই সাধুবাদ জানিয়ে 5 মার্ক দিয়েছে, তাই না? এখন বক্তব্য হলো যে বিতর্কিত ব্যক্তি। আমি দেখলাম এই ইসলামী ব্যাংকের সমস্যা এক আলম, আলম নিয়ে। এখনো সেই আলম, নতুন একজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া আছে, তার নাম খুরশিদ আলম, না আশরাফুজ্জামান, আশরাফুল আলম। আর সমস্যা হয়েছে, বিতর্ক হয়েছে খুরশিদ আলমকে নিয়ে। আলম থেকে আমরা বেরোতে পারলাম না। তা এখন আপনার যে খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগে যদি অবৈধতা থাকে, তার নিয়োগ যদি অস্বচ্ছতা থাকে, সেটাও কিন্তু তদন্ত করে দেখা হবে। এটা কিন্তু সরকার, সারাদিন ভাইয়ের কথা বললেন, তিনি গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন। যদি এটাও অস্বচ্ছতা থাকে, তাও আপনার তদন্ত করে দেখা হবে। এরপর আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংক সেখানে একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে। কিন্তু আমার বক্তব্য হলো যে এই যে গ্রাহকরা নাকি 4,000 কোটি টাকা তুলে নিয়েছে, সার্জিস যেমন বললো, জামাতের নেতারাও বলছে। সার্জিস বলছে হলো ইনফরমেশনের ভিত্তিতে, জামাতের নেতারা কিন্তু পারপাসফুলি বলছে যে গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে এবং গ্রাহকদের দিয়ে সেখানে কাইন্ড অফ মব ক্রিয়েট করেছে। আমার বক্তব্য যে একটা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হবে, সেই নিয়োগ নিয়ে গ্রাহকদের কি সমস্যা? আমি তো আজ পর্যন্ত আমি শুনিনি কখনো যে কোন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সাথে গ্রাহকের কি সম্পর্ক। গ্রাহক তার লেনদেন করে, উনি কিন্তু আপনার এই যে ম্যানেজমেন্ট বডিতে বা এক্সিকিউটিভ বডিতে কে থাকে এত নিয়ে কেউ এটা নিয়ে মাথা ব্যথা করেন। আপনি যে ব্যাংকে টাকা রাখেন, ওই ব্যাংকের চেয়ারম্যান নামই হয়তো আপনি জানেন না। ইসলামী ব্যাংক আপনার যে আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, সেই আওয়ামী লীগ জামাতের কাছ থেকে দখল করে নিয়ে, এটা কোনো জামাত ভুল বলে। এই ব্যাংকের থেকে তারা কিছু সুবিধা লাভ করত। আমরা যেমন বলেছি যে ডক্টর ইউনূসের আমলে আরডিএস প্রকল্প, রুরাল ডেভেলপমেন্ট স্কিম থেকে 22,000 কোটি টাকা কিভাবে লোন দেওয়া হলো, কাকে লোন দেওয়া, তার কোনো হদিস নেই। ইসলামী ব্যাংকের থেকে কিছু সুবিধা তারা পেত। এইটাকে এই সুবিধা দিয়ে পলিটিক্যাল ফাইন্যান্সিং বলা হয়, এটাকে পলিটিক্যাল ফাইন্যান্সিং তারা পেত। এই ব্যাংকটা যখন আওয়ামী লীগ দখল করে নিয়ে গেল, এরপরে এই ব্যাংকটা আবার জামাত ইসলাম দখল করলো। একজন দখল করেছে একটা পদ্ধতিতে, ইনি দখল করলো আর একটা পদ্ধতিতে। বর্তমান সরকার এই ব্যাংকটিকে, যেহেতু আওয়ামী লীগ আমলে যথেষ্ট দুর্নীতি হয়েছে ব্যাংক নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে ব্যাংক বিভিন্ন রকম জালিয়াতি করা হচ্ছে, এখন এই ব্যাংকটাকে সুস্থভাবে দাঁড় করানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে আপনারা বলছেন যে আমরা আলমকে নাকি এই ব্যাংক লিখে দেওয়া, এই ব্যাংকের আবার মালিক বানানো হচ্ছে, যেখানে আলমের শেয়ারকে বাজেয়াপ্ত করা হয়েছে, তাই না? আলম এই ব্যাংকের সাথে যত রকম দুর্নীতি করেছে সবকিছু বিচারের আওতায় আনা হবে, তাও বলা হচ্ছে, এবং তার শেয়ারকে বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেও এই গল্পটা জারি রাখেছে যে আলমকে দেওয়া হচ্ছে। এখন আপনি ওইখানে বলছেন যে সার্জিস জন বলল রেমিটেন্স 33% আসে। রেমিটেন্স পাঠাবে না,
এটা কিন্তু প্রচার করছে জামাত। সৌদি আরবে হজে যে জামাতের এমপিরা সংসদে বলছে যে হজে দেখা যাচ্ছে প্রবাসীদের সাথে, ভাই আমরা রেমিটেন্স পাঠাবো না। এই মানে ব্যাংকিং এই সিস্টেমটাকে পলিটিসাইজ করা হচ্ছে। আপনি মনে করছেন যে বিরোধী দল আপনি দেখেন, তা নাহলে আপনি বলেন politicize করছে। গ্রাহকরা চেয়ারম্যান নিয়োগ হবে কে, তার উপরে আপনার মব সৃষ্টি করছে মতিঝিলে। এটা তো আমি কখনো কেউ কি শুনেছেন কখনো? তার মানে যে এতদিন যে বিরোধী দল জামাত ইসলামী এই ব্যাংকের থেকে আপনার একটা অবৈধ সুবিধা ফাইন্যান্সিং পেত, যেটা পলিটিক্যাল ফাইন্যান্সে কাজে লাগতো, সেই স্বাদ এখন আর পাওয়া যাবে না। এটা না ইসলামী ব্যাংকের এবং দেখবেন একটা মজার জিনিস, গতকালকে যখন এটা নিয়ে আলোচনা শুরু হয়, বিরোধী দলের নেত্রী নোটিশ দিয়েছিল, তার নোটিশের উপরে বক্তব্য শুরু হয়, তখন কিন্তু 11 দলীয় জোট যেটা তাদের, সেই জোটের এরা কিন্তু কেউ সংসদে তখন ছিল না। আমি অবাক হয়ে গেলাম, 8 জনের কেউ ছিল না। না, 2 জন ছিল না, যখন এই যে আলোচনাটা হয়। হ্যাঁ ছিল, পরে এটার জন্য অর্ডারে, পয়েন্ট অফ অর্ডারে তারা বলেছে 2 জন ছিল, তাদেরকে লক্ষ্য করা হয় নাই। তা হয়তো হইতে পারে, কিন্তু আমি আজকে ওই যে নুসরাতের সাথে একটা প্রোগ্রামে ছিলাম ইউএনডিপিতে, তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার ছিলেন না কেন? তারপর ওই যে দাঁড়িয়ে ওর কাছে হ্যাঁ, ডক্টর আতিক মুজাহিদ আর ডক্টর মাহমুদ আমিন ছিল 2 জন। হ্যাঁ, 2 জন। যাই হোক, এইটা কিন্তু সংসদে কোনো আলোচনা হয়েছে যে সংসদেই বলা হয়েছে যে দেখেন আপনাদের জোট সঙ্গী তারাও কিন্তু আপনাদের এই কথার সাথে একমত। আমরা ইসলামী ব্যাংক নিয়ে হয়তো পরে আলোচনা করব, কিন্তু আরো যে বিষয়গুলো, বিশেষ করে সংস্কারের জায়গাগুলো যেগুলো নিয়ে মানে আপনারা এখনো কোনো পরিষ্কার করে কোনো, আমি মনে করি যে সে কিন্তু আশঙ্কা করছে, সে অবিশ্বাস বলেছে যে অনাস্থা হলে তো আপনি আমাকে অনাস্থায় দিলেন, কিন্তু তার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে সে আশঙ্কা প্রকাশ করছে যে এই সংস্কার যে প্রস্তাবগুলো 84, এটা তো 84 পয়েন্টস আমাদের সংস্কার করতে হবে। 84টা দাবি আছে, এই 84টা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করতে হবে তা ওই 84টা পয়েন্টে জুলাই সনদের আপনার প্রিয়াম্বেলে লেখা আছে। যেমন প্রথমে লেখা আছে 1 থেকে 47টা দাবি আপনার সংবিধান অ্যামেন্ডমেন্টস করতে হবে, কিন্তু আর্টিকেল সাব আর্টিকেল এগুলো অ্যামেন্ডমেন্টস করতে হবে। আর 47-এর পরে 48, 49 থেকে একদম 84 পর্যন্ত এগুলো প্রেসিডেন্ট অর্ডার, কিছু আইন বিধি পরিবর্তন করে। কিন্তু সেই জায়গায় কেন দেরি হচ্ছে? অনাস্থার জায়গাটা তো আসলে এখানে, এবং আপনারা পরিষ্কার করে, আমরা বিরতির পর আলোচনা চলতেই থাকবে। এইটুকু বলিনি, তাহলে সুবিধা হবে যে আমরা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সবাই মিলে একটা কমিটি করেছিলাম। সেই কমিটিতে আমরা 6 জনের নাম দিয়েছি, এবং তাদের সিট আমাদের থেকে কম থাকা সত্ত্বেও বলছে আপনারাও 6 জন দেন। সেই 6 জন তারা দেয়নি। এই কোঅর্ডিনেটর তো দেখাতে হবে।